অসাধারণ একটি হরর থ্রিলার সিনেমা ভিরুপাক্স। একজন তান্ত্রিক আর তার স্ত্রীকে জীবিত পুড়িয়ে মারে গ্রামবাসী। তারপর যা হলো সেই গ্রামের লোকদের সাথে, সেটা আপনাকে চমকে দিতে চলেছে। কালো জাদু আর আত্মায় ঘেরা সেই গ্রাম সম্পর্কে জানতে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক গাশিউরে দেওয়া এক হরর থ্রিলারের জগতে। তো কাহিনী শুরু রুদ্রাভানাম গ্রামে 1979 সালে। ভেনকাটেশ সেলাপাথি নামে একজন লোক মাঝরাতে তার ঘরের ভেতরে কালো জাদু টাইপের কিছু একটা করছিল। সেখানে আমরা তার স্ত্রী এবং সেই সাথে একটি মৃত মেয়ের লাশ দেখতে পাই। ভেনকাটেশ কিছু মন্ত্রতন্ত্র পড়তে শুরু করলে তার স্ত্রীর মাঝে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়। সেই সাথে বাহিরের পরিবেশেও অদ্ভুত হালচাল লক্ষ্য করা যায়। গ্রামের সব গবাদি পশুগুলো ভেনকাটেশের বাড়ির দিকে আসতে শুরু করে। আর এইসব কিছু দেখে গ্রামের সব লোকেরা বাহিরে এসে একত্র হয়ে ভেনকাটেশের বাড়ির দিকে আসতে থাকে। তারা এসে ভেনকাটেশের ঘরে এসব দেখে বলে, তুই এইসব কালো জাদু করছিস, এজন্যই গ্রামের বাচ্চাগুলো এইভাবে মারা যাচ্ছে। তখন গ্রামের লোকেরা ভেনকাটেশ আর তার স্ত্রীকে মারতে মারতে বাহিরে নিয়ে আসে এবং একটা গাছের সাথে বেঁধে দেয়। ভেনকাটেশের একটা ছেলেও ছিল, যার সামনেই তার বাবা মাকে জ্যান্ত পুড়িয়ে মারে গ্রামবাসী। তবে আগুনে পুড়তে পুড়তে ভেনকাটেশের স্ত্রী অভিশাপ দিয়ে যায় যে একদিন এই গ্রাম শ্মশানে পরিণত হবে। পরের দিন গ্রামের লোকেরা বলে, ভেনকাটেশের ছেলের শরীরেও ওর বাবার রক্ত আছে, ও গ্রামের মানুষের ক্ষতি করতে পারে, তাই ওকেও মেরে ফেলা উচিত। কিন্তু গ্রামের মুখিয়া হরিশ্চন্দ্র গ্রামের সব লোকদের বুঝিয়ে ছেলেটাকে একটা অনাথ আশ্রমে রেখে আসে, যেখানে আমরা দেখতে পারি ছেলেটার চোখে মুখে ওর বাবা মাকে হত্যার প্রতিশোধের আগুন জ্বলছে। এখান থেকে সিন চলে আসে 1991 সালে। মাঝরাতে এক বয়স্ক লোক খেতে পাহারা দিচ্ছিল। তখন সে খেতে একটা কাককে লক্ষ্য করে, যেটা অদ্ভুতভাবে ডাকছিল। বয়স্ক লোকটা কাকটাকে তাড়াতে একটু কাছে এগিয়ে যায়, আর তখনই পরিবেশটা হঠাৎ কেমন নিস্তব্ধ হয়ে যায়। আর তখন কাকটা এসে লোকটার মাথায় আক্রমণ করে। এর কিছুক্ষণ পরে লোকটাকে দেখে মনে হচ্ছিল যে তার উপরে কেউ জাদু করেছে, আর লোকটা উঠে সেখান থেকে কোথায় যেন চলে যায়। যাই হোক, এখান থেকে সিন এক সপ্তাহ পরে চলে আসে, আর আমরা সিনেমার প্রধান চরিত্র সূর্যাকে দেখতে পাই। সূর্যা ওর মা আর বন্ধুকে নিয়ে রুদ্রাভানাম গ্রামে আসে। আসলে গ্রামটা ছিল সূর্যার মায়ের জন্মস্থান, কিন্তু অনেক বছর আগে এখান থেকে সে চলে গিয়েছিল। আজ অনেক বছর পর গ্রামে একটা পুজো উপলক্ষে আবার তারা গ্রামে এসেছে। যাই হোক, আসার সময় একটা মৃত কাক হঠাৎ ওদের গাড়ির উপর এসে পড়ে। সূর্যার মা এটাকে অমঙ্গল হিসেবে দেখলেও সূর্যা এসব কুসংস্কার মানত না, তাই সূর্যা কাকটাকে সাইডে রেখে গ্রামের দিকে রওনা দেয়। অন্যদিকে গ্রামের পুরোহিত মশাই পুজোর তিথি দেখছিল, কারণ কয়েকদিন বাদে গ্রামে একটা বড় করে পুজোর আয়োজন করা হয়েছে। আর এখানকার গ্রামবাসীরা কোরআন, বাইবেল, গীতার মতো একটা গ্রন্থকে ফলো করে, যেটা অনেক বছর আগে গ্রামের কিছু পুরোহিতগণ লিখেছিল। গ্রামে কোনো প্রকার সমস্যা হলে গ্রামবাসীরা ওই গ্রন্থটি দেখে সমাধান বের করে। যাই হোক, এরপর সূর্যারা তার মাসতুতো দিদি পার্বতীদের বাড়িতে আসে। পার্বতী তার পরিবার নিয়ে একটা ছোট বাড়িতে থাকে। পার্বতীর কানে কিছু একটা সমস্যা থাকায় সে সবসময় কানে একটা মেডিসিন লাগাত। যাই হোক, সন্ধ্যায় সূর্যা আর তার বন্ধু মিলে গ্রামে আড্ডা দিচ্ছিল। তখন ওরা দেখে যে একটা মেয়ে মুখে কাপড় বেঁধে মুরগি চুরি করতে এসেছে। তখন গ্রামের একজন ওই মেয়েটাকে দেখে ফেলে আর চোর চোর বলে চিৎকার করতে থাকে। গ্রামবাসীরা বেরিয়ে পড়ে চোর ধরতে। ফাইনালি সূর্যা মেয়েটিকে ধরে ফেলে, আর সূর্যা ওই মেয়েটাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে। তাই সূর্যা মেয়েটিকে গ্রামবাসীর থেকে আলাদা করে বাঁচিয়ে নেয়। যাই হোক, এর পরের দিন সূর্যা গ্রামের মুখিয়া হরিশ্চন্দ্রের বাড়িতে যায়, কারণ সূর্যার মায়ের কিছু জমি আছে গ্রামে, সেই জমিগুলো গ্রামে স্কুল বানানোর জন্য লিখে দিতে চায় তারা। আর এখানে সূর্যা রাতের সেই মেয়েটাকে দেখতে পায়। আসলে এই মেয়েটির নাম হচ্ছে নন্দিনী, আর ও হচ্ছে হরিশ্চন্দ্রের মেয়ে। তখন সূর্যা একটু অবাক হয় যে মুখিয়ার মেয়ে কেন মুরগি চুরি করতে গিয়েছিল। তো সূর্যা ওর সাথে কালকের ব্যাপারটা নিয়ে একটু মজা করে। কিছুক্ষণ বাদে একটা ডক্টর এসে নন্দিনীকে একটা ইনজেকশন দেয়, কারণ নন্দিনীর ছোটবেলা থেকেই একটা অসুখ ছিল, মানে হঠাৎ করে কাঁপুনি উঠে যায় আর হাত পা কেমন যেন বেঁকে যায়। তাই প্রত্যেক সপ্তাহেই ওকে ইনজেকশন দিতে হয়, না হলে ওর প্রাণও চলে যেতে পারে। এর পরের সিনে আমাদের সেই বয়স্ক লোকটাকে দেখানো হয়, যাকে কিছুদিন আগে কাক আক্রমণ করেছিল। এতদিন জঙ্গলে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিল সে, আর তার মুখে অদ্ভুত কিছু ক্ষত লক্ষ্য করতে পারি আমরা। যাই হোক, পরের দিন আমরা সুধা আর কুমার নামে একটা কাপলকে দেখি। ওরা গোপনে প্রেম করছে, আর ওদের পাহারা দিচ্ছে নন্দিনী।
সুধা হচ্ছে নন্দিনীর বাড়ির কাজের মাসির মেয়ে। তো এখানে আমরা সুরিয়াকেও দেখতে পাই যে এসে সরাসরি নন্দিনীকে প্রপোজ করে, কিন্তু নন্দিনীও তাকে সরাসরি না বলে দেয়। কিন্তু সুরিয়া হাল ছাড়ে না। কুমার যখন সুধার সাথে দেখা করতে আসতো তখন সুরিয়াও আসতো নন্দিনীর সাথে দেখা করতে। এভাবে তাদের সাথে একটা ভালো বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু একদিন সুধা কুমারকে বলে যে ওর বাড়ির লোক ওর বিয়ে অন্য কারো সাথে ঠিক করেছে। সুধা আরও বলে বিয়ে করলে সে কুমারকেই করবে, প্রয়োজন হলে সে পালিয়ে যাবে। এরপর কিছুদিন কেটে যায় এবং গ্রামের পুজোও শুরু হয়। আর এখন সুরিয়াদেরও ফিরে যাওয়ার সময় চলে আসতে থাকে। যাওয়ার আগে সুরিয়ার মা তাদের বাড়িটা পার্বতীর নামে লিখে দেয়, যাতে ওরা ছোট বাড়িটা ছেড়ে ওদের বাড়িতে গিয়ে ভালোভাবে থাকতে পারে। যাই হোক, এরপর সুরিয়া নন্দিনীকে ওদের বাড়িতে ছাড়তে যাচ্ছিল। যাওয়ার সময় সুরিয়া নন্দিনীকে আবারও প্রপোজ করে, কিন্তু নন্দিনী আবার মানা করে দেয়। আসলে নন্দিনীও সুরিয়াকে মনে মনে পছন্দ করেছে, কিন্তু কোনো একটা কারণে সে চায় না তাদের ভালোবাসা পূর্ণতা পাক। যাই হোক, পরের দিন গ্রামে পুজো শুরু হয় আর সবাই মিলে পুজোর আয়োজন করছিল। কিন্তু তখনই সেই বয়স্ক লোকটা অদ্ভুতভাবে মন্দিরের দিকে আসতে থাকে। তাকে এই অবস্থায় দেখে গ্রামের সবাই তো অবাক, কারণ সে 1 সপ্তাহ থেকে নিখোঁজ ছিল। হঠাৎ সে এই অবস্থায় কোথা থেকে আসলো? এরপর ওই লোকটা মন্দিরে ঢুকে রক্তবমি করতে শুরু করে আর এক পর্যায়ে সেখানেই মারা যায়। এটা দেখে তো গ্রামবাসীরা পুরো ভয় পেয়ে যায়। এটা কি হলো? পুজোর আগেই এ কেমন অমঙ্গল হলো? আর লোকটা মন্দিরে এসেই বা কেন মরল? তো পুজোর দিনে এরকম অমঙ্গল দেখে পুরোহিত মশাই সেই গ্রন্থটা বের করে এর কারণ খুঁজতে শুরু করে। সে তখন গ্রন্থে এই অমঙ্গলের একটা সমাধান পায়, আর সেটা হলো 8 দিনের জন্য গ্রামটাকে বন্ধ করে দিতে হবে, যাতে কেউ গ্রামের বাইরে না যায় আর অন্য গ্রামের কেউ যাতে ভিতরে না আসতে পারে। এবং তারা কিছু পুজো পাঠ করে গ্রামের চারপাশে একটা সার্কেল বানিয়ে দিবে। আর যারা যারা গ্রামের বাইরে থেকে এসেছে তাদেরকে সন্ধ্যার মধ্যেই গ্রাম ছেড়ে যেতে হবে, আর মন্দিরেও তালা বন্ধ করে দেওয়া হবে। এরপর গ্রামের মুখিয়া হরিশ্চন্দ্র গ্রামের যাদের যা যা রেশন দরকার ছিল সবাইকে ডেকে ডেকে দিয়ে দেয়, যাতে 8 দিনের জন্য কাউকেই গ্রামের বাইরে যেতে না হয়। এরপর পুরোহিতরা গ্রাম রক্ষা করার জন্য পুজো পাঠ শুরু করে। আর সুরিয়ারাও গ্রাম ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু সুরিয়া নন্দিনীর কথা ভাবতে থাকে। অন্যদিকে নন্দিনীও সুরিয়াকে মিস করছিল। তাই নন্দিনী সুরিয়ার সাথে দেখা করতে যাবেই হঠাৎ নন্দিনীর সেই অসুখটা শুরু হয়, হাত পা কাঁপতে থাকে। আর ঘরে থাকা মেডিসিনগুলোও মেঝেতে পড়ে ভেঙে যায়। নন্দিনীর বাবা হরিশ্চন্দ্র এসে এসব দেখে তাড়াতাড়ি ডাক্তারকে কল করে। তখন ডক্টর এসে দেখে সব ওষুধগুলো নষ্ট হয়ে গেছে। তাই সে ক্লিনিকে কল করে অ্যাসিস্ট্যান্টকে তাড়াতাড়ি মেডিসিন নিয়ে আসতে বলে। কিছুক্ষণ পর সুরিয়ারা যখন গ্রাম থেকে যাচ্ছিল তখন সুরিয়া দেখে যে রাস্তায় একজন অ্যাক্সিডেন্ট করেছে, আর এটা সেই মেডিসিন নিয়ে আসা ছেলেটা। সুরিয়া তাকে হেল্প করতে গেলে ও বলে, আমাকে হেল্প না করে মেডিসিনটা নন্দিনীকে দিয়ে এসো, না হলে ও মারা যাবে। তখন সুরিয়া তার মা আর বন্ধুকে পাঠিয়ে দিয়ে সেই ওষুধটি নিয়ে আবারও গ্রামের দিকে চলে আসে। অন্যদিকে পুরোহিতরা পুজো শেষ করে গ্রামে চারদিকে সার্কেল বানাচ্ছিল। একবার সার্কেল বানানো হয়ে গেলে আর কেউ ভিতরে আসতে পারবে না। কিন্তু একদম শেষ মুহূর্তে সুরিয়া গ্রামে প্রবেশ করে। এরপর নন্দিনীকে ইঞ্জেকশন দিলে নন্দিনী সুস্থ হয়। কিন্তু এখন সুরিয়া 8 দিনের জন্য এই গ্রামে আটকে যায়। যাই হোক, অন্যদিকে সেদিন রাতে সুধা নামের সেই মেয়েটি গ্রাম থেকে লুকিয়ে লুকিয়ে কুমারের সাথে পালানোর জন্য গ্রামের বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে কুমার স্টেশনে সুধার জন্য অপেক্ষা করছিল। সুধা স্টেশনে পৌঁছালে ওদের মধ্যে কিছু রোমান্টিক কথাবার্তা হয়। ঠিক তখনই একটা ট্রেন কুমারকে ধাক্কা মেরে দেয়, আর কুমার সেখানেই মারা যায়। এটা দেখে সুধার তো হোশ উড়ে যায়। ও এখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। যার উপর ভরসা করে গ্রাম ছেড়ে পালিয়েছে সে আর বেঁচে নেই। সুধা আবারও গ্রামে ফিরে আসে। গ্রামে পা রাখতেই গ্রামের সব আলোগুলো নিভে যায়। এরপর সুধা জঙ্গলে হাঁটতে হাঁটতে হঠাৎ একটি মৌচাকের সামনে এসে পড়ে, আর মৌমাছিগুলো সুধার পুরো মুখে কামড়াতে শুরু করে। আর এখান থেকে সিন কাট হয়ে নন্দিনীকে দেখানো হয়, যে সুরিয়াকে বলছিল, তুমি কেন ফিরে এলে আমাকে বাঁচানোর জন্য? আমি আজ না হয় কাল তো মরেই যাব, আর মৃত্যু আগে পর্যন্ত আমাকে এই গ্রামে থাকতে হবে, কারণ এই গ্রামে অদ্ভুত কিছু ঘটতে চলেছে। আর নন্দিনী তখন তার কাছে থাকা একটা লকেট সুরিয়ার গলায় পরিয়ে দেয়, আর বলে, ভেবে নিও আমি সবসময় তোমার সাথেই আছি। যাই হোক, পরের দিন পার্বতী যখন তার ছেলেকে পড়াচ্ছিল তখন পাশের জঙ্গল থেকে একটা অদ্ভুত কান্নার আওয়াজ শুনতে পায় সে। তো সেখানে গিয়ে দেখার জন্য পার্বতী যখন সেদিকে যায় তখন সে দেখতে পায় সেখানে একজন বসে কান্না করছে।
আর লোকটা দা দিয়ে একটা কাঠের গুঁড়ির উপর আঘাত করছে। তো পার্বতী লোকটিকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, সে এভাবে কেন কান্না করছে। তখনই লোকটি অদ্ভুতভাবে দা দিয়ে নিজের গলা নিজেই কেটে ফেলে। পার্বতী এসব দেখে পুরো অবাক হয়ে যায়। সে চিৎকার করতে চাইছিল, কিন্তু তার মুখ থেকে একটা আওয়াজও বের হয় না। এরপর যখন সে একটু দূরে এসে চিৎকার করে, তখন গ্রামবাসীরা ছুটে আসে এবং তারা লোকটিকে চিনতে পারে। গ্রামবাসীরা বলে লোকটির অনেক ধার দেনা ছিল, সেজন্য হয়তো সুইসাইড করেছে। যাই হোক, পরের দিন পার্বতীও কেমন যেন অদ্ভুত আচরণ করে। সে সেলাইয়ের কাজ করছিল, হঠাৎ সেলাই বন্ধ করে সোজা রুমে গিয়ে একটা সুই দিয়ে কানের এপার ওপার করে দেয়। পার্বতীর এইভাবে সুইসাইড করাতে গ্রামের সবাই কান্নাকাটি শুরু করে। সবাই ভাবছিল যে পার্বতী কানের যন্ত্রণা সহ্য করতে না পেরে সুইসাইড করেছে। কিন্তু গ্রামে একের পর এক মৃত্যুতে পুরোহিতদের সন্দেহ হয়। কেউ হয়তো নিয়ম ভঙ্গ করে গ্রামের বাইরে চলে গিয়েছিল। তাই পুরোহিত গ্রামবাসীদের ডেকে বাড়ি বাড়ি গিয়ে চেক করতে বলে যে সবাই নিজের বাড়িতে আছে কিনা। এদিকে সুধার বাবা মা ভেবেছিল যে সুধার কুমারের সাথে পালিয়ে যাওয়ার ব্যাপারটি জানাজানি হলে সমস্যা, তাহলে ওদের সম্মান নষ্ট হবে। তাই তারা সুধার পালিয়ে যাওয়ার ব্যাপারটা কাউকে জানায় না। যাই হোক, এদিকে লাশগুলো জ্বালানোর জন্য তারা গ্রামের বাহিরে তো যেতে পারবে না। তাই ঠিক করে যে লাশগুলো গ্রামে যে পুরনো বাড়ি আছে সেখানেই পোড়ানো হবে। আর যখন লাশগুলো জ্বালানোর জন্য নিয়ে যাওয়া হয়, তখন সুরিয়া খেয়াল করে পার্বতী ডান কানে আঘাত করেছে। কিন্তু পার্বতীর তো বাঁ কানে সমস্যা ছিল, তাহলে ডান কানে কেন আঘাত করল? এতে সুরিয়া সন্দেহ হয় এটা সুইসাইড হতে পারে না। অন্যদিকে গ্রামের বাহিরে জঙ্গলে হঠাৎ একটা কাক মরে নিচে পড়ে যায়। তখন একটা সন্ন্যাসী সেই কাকটাকে স্পর্শ করে ওই গ্রামের ব্যাপারে সবকিছু জানতে পারে। আর সে তখন ওই গ্রামের পাশে এসে বলে যে গ্রামে কালো ছায়া পড়েছে, কেউ তন্ত্রমন্ত্র করছে এই গ্রামের উপর। সে চাইছে এই গ্রামটাকে শ্মশান বানাতে, এবং আরও বলে এই সার্কেলটাকে হাঁটাও, এখনই কিছু না করলে পুরো গ্রামটা শ্মশান হয়ে যাবে। এই সার্কেল তোমাদের রক্ষা করতে পারবে না, কিন্তু তোমরা যদি আমার কথা শোনো তাহলে আমি এর একটা সমাধান বের করতে পারবো। কিন্তু পুরোহিত সন্ন্যাসীকে আটকে দেয় আর বলে দাঁত পার করো না, দাঁত পার করলে নিয়ম ভঙ্গ হবে। সন্ন্যাসী বলে যে নিয়ম যদি ঠিকঠাকভাবে কাজ করতই তাহলে 4 জন কেন মারা গেল। তখন হরিশ্চন্দ্র বলে যে 4 জন কোথায়, মারা তো গেছে 2 জন। কেউ সন্ন্যাসীর উপর ভরসা করছিল না, তাই সন্ন্যাসী বলে যায় একদিন ঠিকই বুঝতে পারবে তোমরা। এরপর সন্ন্যাসী সেখান থেকে চলে যায়। এরপর গ্রামবাসীরাও সেখান থেকে চলে গেলে সুরিয়া ডক্টরকে বলে যে পার্বতী দিদি সুইসাইড করেনি। সুরিয়া বলে আমি পার্বতী দিদির মৃত্যুর কারণ জেনেই ছাড়ব। এরপর সুরিয়া আর ডক্টর মিলে এই মৃত্যুর পেছনের কারণ জানতে তদন্তে নেমে পড়ে। তো এরপর সুরিয়া সেই লোকের স্ত্রীর কাছে যায় যে দা দিয়ে নিজে গলা কেটে ফেলেছিল। সুরিয়া জানতে চায় তিনি সেদিন রাতে কোথায় গিয়েছিল। তারপর ওরা সেই জায়গায় যেতে শুরু করে, কিন্তু ওরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ একটা দুর্গন্ধ পায়। তো চারপাশ ভালো করে চেক করলে ওরা পাশের একটা নালিতে একটা সাইকেল দেখতে পায়। এই সাইকেলটা ছিল ওই লোকটার। আরেকটু ভালো করে এদিক ওদিক চেক করলে সুরিয়ারা সেখানে সুধার লাশ দেখতে পায়। মৌমাছির কামড়ে ওর মুখটাই চেনা যাচ্ছিল না। সুধার ব্যাগ চেক করলে ওর ব্যাগে 2টি ট্রেনের টিকিট পায়। সুরিয়া তখন ডক্টরকে বলে সুধা নিশ্চয়ই গ্রামের বাইরে গিয়েছিল কুমারের সাথে দেখা করার জন্য। এরপর সুরিয়া স্টেশনে কল করে সুধা ও কুমারের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন সে জানতে পারে সেদিন রাতে তারা স্টেশনে এসেছিল এবং ছেলেটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু মেয়েটা কোথায় আছে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সুরিয়া ওর এক বন্ধুকে হসপিটালে পাঠিয়ে কনফার্ম হয় যে ওটা কুমারেরই লাশ ছিল। এটা শুনে সুরিয়া বুঝে যায় ব্যাপারটা কি হচ্ছে। আর সন্ন্যাসীও সেদিন ঠিকই বলেছিল যে 4 জন মারা গেছে। তাই সুরিয়া তাড়াতাড়ি পুরোহিতের কাছে আসে আর পুরোহিতকে সব বলে যে সুধা গ্রামের বাইরে চলে গেছিল। তারপর সেদিন রাতে সুধা গ্রামে ফিরে এসেছিল এবং কুমারকে মরতে সুধা দেখেছিল। তারপর সুধাকে মরতে ওই বয়স্ক লোকটা দেখেছিল। আবার পার্বতী দিদি ওই লোকটাকে মরতে দেখেছিল। এরপরে পার্বতী দিদি সুইসাইড করেছে। এর মানে যে অন্য কাউকে মরতে দেখবে পরের বার সে নিজেই মরবে। তার মানে এরপর পার্বতী দিদিকে যে মরতে দেখেছে সে বিপদে আছে। তো পুরোহিত জিজ্ঞেস করে পার্বতী যখন মারা গিয়েছিল তাকে প্রথমে দেখেছিল কে? তখন সুরিয়ার মনে পড়ে সেদিন নন্দিনী প্রথমে পার্বতীর বাড়িতে গিয়েছিল। মানে এখন নন্দিনী বিপদে আছে, তাই সুরিয়া দ্রুত নন্দিনীদের বাড়ির দিকে ছুটে যায়। তখন সুরিয়া জানতে পারে যে নন্দিনী গ্রামের ওই পুরনো বাড়ির দিকে যাচ্ছে। সুরিয়া তখন নন্দিনীর পিছু নেয়। নন্দিনী পুরনো বাড়িটার একটি কুয়োর পাশে এসে কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়ে।
সুরিয়া কোনোভাবে ওকে বাঁচিয়ে বাড়িতে নিয়ে আসে। এরপর নন্দিনীর আবারও সেই অসুখটা ওঠে এবং সুরিয়া লক্ষ্য করেন যে নন্দিনীর চোখের মণিটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। তো সে বেলায় ডক্টর ওকে ইনজেকশন দিয়ে সামলে নেয়। এরপর পুরোহিত এসে বলে যে এই সব কিছুই সেই মহিলার অভিশাপের জন্যই হচ্ছে। তার অভিশাপ পুরো গ্রামটাকে শ্মশান বানিয়ে ছাড়বে। সুরিয়া তো এসবের কিছুই জানে না, তাই সে ডাক্তারকে জিজ্ঞেস করে কোন মহিলা আর কি হয়েছিল। ডাক্তার তখন সুরিয়াকে বলে 12 বছর আগে গ্রামে একটা মহামারী ছড়িয়ে পড়েছিল, যার ফলে গ্রামের অনেক বাচ্চারা মারা যায়। সে সময় ডাক্তার মেডিসিন কোনো কিছুতেই কাজ করছিল না। আর সেই সময় ভেনকাটেশ সেলাপতি নামে এক লোক ফ্যামিলি নিয়ে ওই পুরান বাড়িতে এসেছিল, যেখানে ওই লাশগুলো পোড়ানো হয়েছে। তো একদিন ভেনকাটেশ একটা বাচ্চা মেয়ের মৃত লাশ এনে কিছু কালো জাদু করছিল, আর গ্রামের লোকেরা এসব দেখতে পেয়ে ওর ঘর ভেঙে ওকে বের করে জীবিত জ্বালিয়ে দিয়েছিল। কারণ গ্রামবাসী মনে করে ওর কালো জাদুর কারণেই গ্রামের বাচ্চারা মারা যাচ্ছে। আর এই ঘটনার পর থেকেই ওই ঘর থেকে ভয়ঙ্কর আওয়াজ আসতে শুরু করে। তাই কিছু পুরোহিত মিলে পুজোপাঠ করে ঘরটা তালা বন্ধ করে দেয়। তারপর থেকে ওখান থেকে আওয়াজ আসা বন্ধ হয়েছিল। তখন থেকেই ঘরটা বন্ধ আছে। এসব জানার পর সুরিয়া ডাক্তারকে নিয়ে ওই পুরনো বাড়িতে যায়। কারণ সুরিয়ার মতে যেখানে সমস্যার শুরু সেখানেই সমাধান পাওয়া যেতে পারে। সুরিয়া সেখানে গিয়ে বুঝতে পারে যে রিসেন্টলি ঘরে কেউ এসেছিল। কারণ একটি জায়গা দেখে মনে হচ্ছিল যে কেউ সেখান থেকে একটি বই সরিয়েছে। আর খুঁজতে খুঁজতে সুরিয়া সেখান থেকে ভেনকাটেশের একটি ফ্যামিলি ফটো পায়। আর সুরিয়া সেখানে ভেনকাটেশের লেখা একটা বইও পায়। বইটাতে মরা মানুষকে জীবিত করার বিষয়ে লেখা ছিল। মানুষ মারা যাওয়ার পর মানুষের অর্গান কিছু ঘন্টা পর্যন্ত ঠিক থাকে। তো কিছু তন্ত্রমন্ত্রের সাহায্যে আত্মাকে আবারও শরীরে প্রবেশ করিয়ে কিভাবে মানুষকে বাঁচানো যেতে পারে এই বিষয়ে লেখা ছিল বইটিতে। অন্যদিকে গ্রামবাসীরা সবাই ভয়ে আছে। কারণ এভাবে যদি একের পর এক মানুষ মারা যায় তাহলে তো গোটা গ্রামটা শ্মশান হয়ে যাবে। তখন পুরোহিত সেই গ্রন্থটা বের করে এর একটা সমাধান বের করে, আর সেটা হলো নন্দিনীকে একটা বাক্সের ভিতরে রেখে কিছু পুজো পাঠ করে ওকে জিন্দা জ্বালাতে হবে। আর সেই সময় যে বাঁচতে চায় তাকে রক্তদান করতে হবে একটা সার্কেলে। তাহলে ওই অভিশাপ নষ্ট হয়ে যাবে। হরিশ্চন্দ্র তখন নন্দিনীর জন্য সবার কাছে কাকুতি মিনতি করে, কিন্তু গ্রামবাসীরা নিজের প্রাণ বাঁচানোর জন্য নন্দিনীকে নিতে এগিয়ে আসে। তখনই সুরিয়া সেখানে চলে আসে। আর এখানে আমরা সুরিয়ার সাথে দারুণ একটা অ্যাকশন সিন দেখতে পারি। সুরিয়া বলে আমি বেঁচে থাকতে কেউ নন্দিনীর গায়ে হাত লাগাতে পারবি না, এবং সে আরও বলে তাকে 1 ঘন্টা সময় দিতে, তাহলে সে নন্দিনী আর গ্রামবাসীর সবাইকে বাঁচিয়ে নিবে। তো এতে গ্রামবাসী আর পুরোহিত রাজি হয়। এরপর সুরিয়া গাড়ি নিয়ে গ্রামের বাহিরে যাচ্ছিল ভেনকাটেশের ছেলেকে খুঁজতে। কারণ সুরিয়ার সন্দেহ হয় গ্রামে এইসব কাণ্ড হচ্ছে ওর জন্যই। কিন্তু তখনই পাশের গ্রামবাসীরা সুরিয়াকে আটকানোর চেষ্টা করে। কারণ তারা মনে করে ওই গ্রামের লোক যদি তাদের গ্রামে আসে তাহলে ওদের গ্রামের লোকও মারা যেতে পারে। কিন্তু সুরিয়া ওদের বাধা না মেনে বেরিয়ে যায়। এরপর সে সেই অনাথ আশ্রমটাতে আসে যেখানে ভেনকাটেশের ছেলে থাকত। সেখান থেকে সুরিয়া জানতে পারে যে অনাথ আশ্রমটি 7 বছর আগেই বন্ধ হয়ে গেছে। এরপর সুরিয়া অনাথ আশ্রমের মালিকের সাথে দেখা করে ভেনকাটেশের ছেলের সম্পর্কে জিজ্ঞেস করে। সে জানতে পারে যে ওই ছেলের নাম ছিল ভৈরব। তো ওখানে এক মহিলা বলে ভৈরব আর 5টা ছেলের মতো ছিল না। ও সবসময় কিসব মন্ত্র বিড়বিড় করতে থাকত। ওর কোনো বন্ধু বান্ধব ছিল না, সবসময় কাকের সাথে খেলা করত। আর মাঝে মধ্যে মাঝরাতে কোথায় যেন চলে যেত, আর সকালবেলা আবার ফিরে আসত। একদিন রাতে একজন ওকে বাইরে যেতে দেখেছিল। মাঝরাতে যখন ফিরে আসে তো আমার হাজবেন্ড ওকে জিজ্ঞেস করেছিল যে ও কোথায় গিয়েছিল। তখন ও কি সব মন্ত্র করেছিল যে আমার হাজবেন্ড এমন হয়ে গিয়েছে। এরপরে ও কোথায় গেছে আমরা জানি না। সুরিয়া জিজ্ঞেস করে প্রায়ই ও জঙ্গলের কোন দিকে যেত। তারা জানায় ও জঙ্গলের পশ্চিম দিকে যেত। এরপর সুরিয়া ওকে খোঁজার জন্য জঙ্গলের পশ্চিম দিকে যায়। সুরিয়া সেখানে কিছু সন্ন্যাসীকে দেখে যারা সেখানে মন্ত্রসিদ্ধ হচ্ছিল। তো ওই সন্ন্যাসীগুলো তাদের এলাকায় কাউকে ঢুকতে দেয় না। সুরিয়া যখন সেখানে যায় সন্ন্যাসীরা ওকে আটকানোর চেষ্টা করে। ওদের মধ্যে একজন সুরিয়াকে বশ করার চেষ্টা করে, কিন্তু সুরিয়ার উপর কোনো মন্ত্র কাজ করছিল না। এরপর বাকি সন্ন্যাসীরা মিলে যখন সুরিয়াকে মারতে যাচ্ছিল ঠিক তখনই এক সন্ন্যাসী এসে ওদের আটকে দেয়। আর এই সন্ন্যাসীটাই গ্রামবাসীর কাছে এসেছিল। তো সুরিয়া ওই সন্ন্যাসীকে গ্রামে যা যা ঘটেছে সব খুলে বলে। সন্ন্যাসী তখন ভৈরবকে চিনতে পারে,
কারণ সন্ন্যাসী বলে ভৈরব এখানে আসতো ছোটবেলা থেকেই মন্ত্রসিদ্ধ হওয়ার জন্য। আর সন্ন্যাসী এটাও জানায় ভৈরব এই জঙ্গলের একটি গুহায় থাকত, তবে কিছুদিন হয়েছে তার কোনো খোঁজ নেই। সন্ন্যাসী তখন সূরিয়াকে সেই গুহার ভিতরে নিয়ে যায়। তো এখানকার পরিবেশ দেখেই বোঝা যায় যে ভৈরব সেখানে বসে মন্ত্রবিদ্যার প্রয়োগ করত। আর সূরিয়া এখানে জাদুবিদ্যার বিভিন্ন সাইন দেখতে পায়, যেমনটা ভেনকাটেশের বইয়েও ছিল। আর সূরিয়া গুহর ভেতরে একটা গ্রন্থ দেখে, যেটা সেইম টু সেইম পুরোহিতের কাছে থাকা সেই বইটির মতো। তার মানে এটা আসল গ্রন্থ, আর গ্রামে যে গ্রন্থটা আছে সেটা নকল। আসল গ্রন্থটাকে কেউ পাল্টে দিয়েছিল। এছাড়া সূরিয়া গুহার ভিতরে ভৈরবের একটা ব্যাগ দেখে, যেটার ভিতরে একটা আইডি কার্ড ছিল। কিন্তু আইডি কার্ডের ছবি দেখে সূরিয়া তো পুরাই অবাক, কারণ আইডি কার্ডে যে ছবি সেটা কুমারের। তার মানে কুমারী হলো সেই ভৈরব, যে ছদ্মবেশে এতদিন সুধার সাথে প্রেম করেছে। সন্ন্যাসী তখন সেখানে হাত রেখে দিব্যশক্তি দিয়ে দেখে যে কুমারের সাথে কি কি হয়েছিল। সে বলে কুমার অ্যাক্সিডেন্টে মারা যায়নি, ও নিজে আত্মার বলিদান দিয়েছে। কারণ কুমার জানত যে ওই সার্কেল পার করে ও গ্রামে প্রবেশ করতে পারবে না, তাই ও আত্মহত্যা করে নিজের আত্মাকে সুধা চোখে প্রবেশ করিয়েছে। এরপর একে একে সবাইকে ওর আত্মা সুইসাইড করাবে। এখন ও নন্দিনীর চোখের ভিতরে আছে, আর নন্দিনীকে পুরো গ্রামের সামনে আগুনে পুড়িয়ে পুরো গ্রামবাসীকে বিপদের মুখে ফেলতে চাইছে। সন্ন্যাসী বলে ওই গ্রামে এমন কেউ আছে যে কুমারকে সাহায্য করছে এসব করতে, এবং সেই মন্দিরের ওই গ্রন্থটা পাল্টিয়ে দিয়েছিল। এখন আমাদের নন্দিনী আর গ্রামবাসীকে বাঁচাতে সেই লোককে খুঁজে বের করতে হবে। অন্যদিকে সূরিয়ার দেওয়া সময় পার হয়ে যাওয়ার কারণে গ্রামবাসী নন্দিনীকে একটি বাক্সে ভরে পোড়াতে নিয়ে যায় সেই পুরনো বাড়িটাতে, এবং তারা একটা সার্কেল বানিয়ে সেই সার্কেলের ভিতর বাক্সটাকে রেখে সবাই রক্ত দিতে শুরু করে। এদিকে সূরিয়া আর সন্ন্যাসী গাড়িতে করে আসার সময় সন্ন্যাসী বলে, অন্য সন্ন্যাসীরা তোমার উপর যখন মন্ত্র পড়ছিল তখন সেই মন্ত্র তোমার উপর কাজ কেন করছিল না? তখনই সূরিয়াদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, কারণ পাশের গ্রামের সেই লোকগুলো সূরিয়াদের উপর আক্রমণ করে। সূরিয়া তখন সন্ন্যাসীকে বলে, আপনি গিয়ে নন্দিনী আর গ্রামবাসীকে রক্ষা করুন, আমি ওদেরকে দেখছি। সন্ন্যাসী তখন গ্রামের দিকে চলে যায়। সূরিয়া তখন ওদের বোঝানোর চেষ্টা করে যে আমাকে গ্রামে যেতে দাও, আমি একটা সমাধান বের করে সবাইকে বাঁচাতে চাইছি। কিন্তু কেউ ওর কথা বোঝার চেষ্টা করে না। সূরিয়া তখন তার গাড়িটাকে ব্লাস্ট করে সেখান থেকে পালিয়ে আসে। এরপর সূরিয়া গ্রামে প্রবেশ করে আসল গ্রন্থটা পুরোহিতকে দেখাতে চায়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। পুরো গ্রামটাই আত্মার বসে চলে যায়। সবার চোখ কেমন যেন সাদা হয়ে গিয়েছে, কারণ পুরো গ্রামটাই রক্তদান করেছিল ওই সার্কেলে। সন্ন্যাসী তখন সার্কেলের ভিতরে গিয়ে নন্দিনীকে বাইরে আনার চেষ্টা করছিল, কিন্তু সন্ন্যাসীর কাছে এত পাওয়ার ছিল না, যার জন্য সে সার্কেলের ভিতরে যেতে পারে না। আর কেউ যদি ভিতরে যাওয়ার চেষ্টা করে তাহলে পুড়ে ছাই হয়ে যাওয়ার মতো অবস্থা। তো সন্ন্যাসী সূরিয়াকে বলে, তোমাকে এখন সেই লোকটাকে খুঁজে বের করতে হবে যে ভৈরবকে সাহায্য করেছিল। সেই একমাত্র এটা বন্ধ করতে পারবে। সূরিয়া গ্রামবাসীদের দিকে তাকায় যে কে হতে পারে সেই লোক। তো এখানে সূরিয়া হরিশ্চন্দ্রকে না দেখে তার উপর সন্দেহ করে, কারণ তার কাছেই ওই পুরনো বাড়ির চাবিটা থাকত। তো সূরিয়া হরিশ্চন্দ্রের বাড়িতে যায়, এবং সেখানে সূরিয়া একটি গোপন রুম দেখতে পায়। অন্যদিকে সন্ন্যাসী ভৈরবের আত্মাকে নন্দিনীর শরীর থেকে বের করার চেষ্টা করছিল, কিন্তু ভৈরবের আত্মা খুবই শক্তিশালী ছিল। এদিকে সূরিয়া রুমের ভিতরে গেলে দেখে যে রুমের ভেতরে অনেকগুলো মুরগি মরে পড়ে আছে, মানে রুমে তন্ত্রমন্ত্র কালো জাদু করা হয়েছিল। আর সূরিয়া এখানে ভেনকাটেশের আরও একটি ফ্যামিলি ফটো দেখতে পায়, যেটাতে 4 জন ফ্যামিলি মেম্বারের ছবি ছিল। মানে ছবিটাতে ভেনকাটেশের ওয়াইফ আর ছেলে তো ছিলেই, সাথে আরেকজন ছিল। তো সূরিয়া ছবিটা হরিশ্চন্দ্রকে দেখিয়ে জিজ্ঞেস করে, ছবিতে ওই মেয়েটা কে? হরিশ্চন্দ্র বলে যে অনেক বছর আগে যখন ভেনকাটেশের বাড়িটা পুজো করে বন্ধ করা হচ্ছিল, তখন সে বাড়ি থেকে কিছু আওয়াজ শুনতে পেয়েছিল। তো সেখানে গিয়ে সে দেখতে পায় যে একটা বাচ্চা মেয়ে ভয়ে কাঁপছে। গ্রামের লোক যদি জানতে পারত তাহলে ওকেও মেরে ফেলত তারা। তাই হরিশ্চন্দ্র ওই মেয়েটাকে তার বাড়িতে এনে নন্দিনী নাম রেখেছিল, আর নিজের মেয়ের মতোই বড় করেছিল। যাই হোক, হরিশ্চন্দ্র সূরিয়াকে বলে যে গ্রামবাসীদের থেকে নন্দিনীকে বাঁচাতে, কিন্তু সূরিয়া রেগে গিয়ে বলে গ্রামবাসীর থেকে নন্দিনীকে না, বরং নন্দিনীর থেকে গ্রামবাসীকে বাঁচাতে হবে। আর বলে, আপনি যাকে অনাথ আশ্রমে রেখে এসেছিলেন সেই ভৈরবী এসব করছে। আর যে গ্রামটিকে শেষ করার জন্য গ্রন্থটাকে পাল্টে দিয়েছিল সে আর কেউ না, বরং যাকে আপনি ছোট থেকে বড় করেছেন, ভেনকাটেশের মেয়ে নন্দিনী। এদিকে সন্ন্যাসী নন্দিনী আর ভৈরবের আত্মাকে আটকানোর চেষ্টা করছিল,
কিন্তু তাদের সামনে সন্ন্যাসীর তন্ত্রমন্ত্র কোনো কিছুই কাজ করছিল না। নন্দিনী মন্ত্র পড়ে সেখানে একটা আগুনের সার্কেল বানিয়ে একটা কাকের মাধ্যমে পাশের গাছটাতে আগুন জ্বালিয়ে দেয়, যে গাছটাতে ওদের বাবা মাকে জ্বালানো হয়েছিল, আর তন্ত্রমন্ত্র করে গ্রামবাসীদের আগুনের দিকে আকর্ষিত করছিল। মানে গ্রামবাসীরা নিজেরাই সুইসাইড করার জন্য আগুনের দিকে এগোচ্ছিল। সুরিয়া এসে গ্রামবাসীদের আটকানোর চেষ্টা করে, কিন্তু ওরা উঠে আবারও আগুনের দিকে এগোতে থাকে। এরপর সুরিয়া নন্দিনীকে বলে, তুমি ভুল করছো নন্দিনী, গ্রামবাসীরা কোনো ভুল করেনি, তোমার বাবাই ভুল করেছিল। নন্দিনীর আর ভৈরবের আত্মা তখন চিৎকার করে বলেন, আমার বাবা নির্দোষ ছিল, আমার বাবা কোনো ভুল করেনি, আমার বাবা সম্পর্কে তোমার জানা উচিত। নন্দিনী তখন বলে, তাদের পরিবার খুবই হাসিখুশি একটা পরিবার ছিল, কিন্তু হঠাৎ নন্দিনী মা প্যারালাইজড হয়ে যায়। নন্দিনীর বাবা তখন অনেক ডাক্তার দেখিয়ে আয়ুর্বেদিক ট্রাই করেও তার স্ত্রীকে ঠিক করতে পারে না। আর সেই সময় নন্দিনীর বাবা জাদুবিদ্যা সম্পর্কে জেনেছিল, মানে তন্ত্রমন্ত্র দিয়ে অসুস্থ ব্যক্তিকে ঠিক করার বিষয়ে। এরপর নন্দিনীর বাবা তার মাকে ঠিক করার জন্য জাদুবিদ্যায় সিদ্ধিলাভ করে। আর নন্দিনী বাবা অনেক তন্ত্রমন্ত্র পড়ে একটা শক্তিশালী লকেট বানিয়েছিল নন্দিনীর মায়ের জন্য, আর সেই লকেটটাই নন্দিনী সুরিয়াকে পরিয়ে দিয়েছিল, যার জন্য সন্ন্যাসীদের মন্ত্র সুরিয়ার উপর কাজ করছিল না। যাই হোক, এরপর একদিন নন্দিনীর বাবা হসপিটালে গিয়ে রিসেন্টলি মরা একটা লাশ নিয়ে এসেছিল, কারণ কেউ মারা যাওয়ার পর শরীরে অর্গানগুলো কিছুক্ষণ পর্যন্ত জীবিত থাকে। তাই ভেনকাটেশ তন্ত্রমন্ত্র করে নন্দিনীর মায়ের ভিতর মৃত শরীরের আত্মা প্রবেশ করাতে চেয়েছিল, যাতে ওর মায়ের রোগ ঠিক হয়ে যায়। কিন্তু গ্রামবাসীরা কিছু না জেনে বুঝেই নন্দিনীর বাবা মাকে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছিল। আর সেই সময় নন্দিনী ওর বাবা মাকে চোখের সামনে জ্বলতে দেখে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে ততক্ষণে সবকিছু শেষ হয়ে যায়। এরপর সে বিনা খাবার পানিতে 8 দিন ওই ঘরে একা কাটিয়ে দেয়। 8 দিন পর হরিশচন্দ্র তাকে উদ্ধার করে। এরপর থেকে সে হরিশচন্দ্রের কাছে থেকেই বড় হতে থাকে। কিন্তু সে যত বড় হয় ততই তার চোখে গ্রামবাসীর প্রতি তার বাবা মায়ের হত্যার প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। একদিন হঠাৎ ভৈরব তার সাথে দেখা করতে আসে। নন্দিনী ভেবেছিল ভৈরবকেও গ্রামবাসী মেরে ফেলেছে। যাই হোক, এরপর তারা দুই ভাই বোন জাদুবিদ্যায় পারদর্শী হতে থাকে এবং তারা প্ল্যান করে ফেলে কিভাবে নিজেদের আত্মবলি দিয়ে পুরো গ্রামটাকে শ্মশানে পরিণত করবে। সবকিছু শুনে সুরিয়া বলে, গ্রামবাসীরা যা করেছে সেটা একদমই ঠিক করেনি, কিন্তু এখন গ্রামে অনেক নিরীহ ছেলে মেয়ে আছে যারা এই বিষয়ে কিছুই জানে না, তাদের জন্য হলেও গ্রামবাসীকে ক্ষমা করে দাও। কিন্তু এরপরও তুমি যদি পুরো গ্রামের মানুষকে মারতে চাও, তাহলে তাদের মারার আগে তোমায় আমাকে মারতে হবে। আর আমি জানি তুমি এটা কখনোই করতে পারবে না, কারণ তুমি আমাকে ভালোবাসো, আর সেই জন্যই তুমি আমাকে তোমার মায়ের লকেটটি দিয়েছিলে। সুরিয়া তখন একটি ছুরি নিয়ে নিজের পেটে ঢুকিয়ে দেয়, আর এটা দেখে নন্দিনী জাদুবিদ্যার সার্কেলটি ভেঙে বাহিরে বেরিয়ে আসে সুরিয়ার কাছে। আর সুরিয়ার কাছে কোনো দ্বিতীয় উপায় না থাকার কারণে সুরিয়া নন্দিনীর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। আর তখনই গ্রামবাসীদের ভ্রম ভেঙে যায়, আর জ্বলন্ত গাছটিও নিভে যায়। নন্দিনীর মৃত্যুর ফলে নন্দিনী আর ভৈরবের আত্মা তাদের জাদুবিদ্যার সমাপ্তি করতে পারে না, যার ফলে গ্রামবাসীরা বেঁচে যায়। এরপর সুরিয়া গ্রামবাসীকে নন্দিনীর বাবা মার সাথে হওয়া অনাচারের ব্যাপারে জানায়। তাই সুরিয়া গ্রামবাসীকে নিয়ে ঠিক করে নন্দিনীদের সেই পুরনো বাড়িটাকে একটা স্কুল বানাবে, কারণ আজ শিক্ষার অভাবের কারণেই মানুষ এইসব জাদুবিদ্যা নিয়ে পড়ে থাকে। তাই সুরিয়া এই সিদ্ধান্ত নেয়। তো সিনেমার একদম লাস্ট সিনে আমরা দেখতে পারি সুরিয়া চোখের ভিতর এক হিংস্র চাউনি। আসলে সুরিয়া নন্দিনীকে হত্যা করলেও ভৈরবের আত্মার কিছু করতে পারেনি, যেই আত্মা বর্তমানে সুরিয়ার ভেতরেই প্রবেশ করেছে। আর এখানেই সিনেমাটির শেষ হয়। হয়তো সিনেমাটির দ্বিতীয় কোনো সিকোয়েন্স আসবে। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা।